রেকর্ডিংটা চালিয়ে দিয়েছি। চলো তাহলে তোমরা আনসার করবে। আমি 6 এপ্রিল ডেটটাই রেখেছি, কারণ গতকালেরই এটা ক্লাস, গতকালেরই পিপিটি বানানো ছিল, কিন্তু যা হয় আর কি, ক্লাসটা নিতে পারিনি। তো চলো শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখবে, দেখে আনসার করবে। প্রথমে দেখো, প্রশ্নটা বাইলিঙ্গুয়াল মোডে দেয়া আছে, বাংলা আর ইংরেজি দুটোই আছে, যার যেটাই সুবিধে তোমরা দেখে আনসার করো। Which article of the Constitution of India provides that there shall be a council of ministers with the Prime Minister at its head to aid and advise the President, who shall exercise his or her function in accordance to the advice? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে প্রধান করে রাষ্ট্রপতির সহায়তা ও পরামর্শের জন্য একটি মন্ত্রিসভা থাকবে? চলো সবাই দেখে উত্তর করো। দেখো, আমি তোমাদেরকে যখন ইউনিয়ন এক্সিকিউটিভ বলবো এরপরে, তখন দেখবে ইউনিয়ন এক্সিকিউটিভের ক্ষেত্রে আমি বলেছিলাম আমাদের দেশের মাথার ওপরে বসে থাকে প্রেসিডেন্ট। তিনি হলেন আমাদের দেশের হেড, তিনি আমাদের দেশের ইউনিয়ন হেড, তিনি আমাদের দেশের পুরো বলতে পারো নামমাত্র প্রধান, কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান। আমরা ডিজিওর হেড বলি লাতিনে। তো প্রেসিডেন্টের পরে আসে প্রধানমন্ত্রী, তারপরে আসে, আচ্ছা তার মিনওয়াইল এখানে আছে ভাইস প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট। প্রধানমন্ত্রী আছে, তারপর প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা থাকে না, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছেন, এবং ভারতবর্ষের যিনি মুখ্য আইনি উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এরা সবাই ইউনিয়ন এক্সিকিউটিভের পার্ট। আমাদের দেশটা প্রেসিডেন্টের নামে চলে, এই আর্টিকেলটা পরীক্ষাতে দেয়, প্রেসিডেন্টের নামে চলে, এটা আর্টিকেল 77-এ বলা আছে, আমাদের দেশটা প্রেসিডেন্টের নামে চলে। আর প্রধানমন্ত্রী আর ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, এই যে বাঞ্চ, মানে যেটাকে আমরা সরকার বলি, তারা কি করে, তারা প্রেসিডেন্টকে বিভিন্ন অ্যাডভাইস দেয়। আর কি দেয়? এড অ্যান্ড অ্যাডভাইস, বিভিন্ন সাহায্য করে, অ্যাডভাইস দেয়, এবং সেই অনুযায়ী প্রেসিডেন্ট দেশটাকে চালায়। তার মানে মেন চালিকা শক্তি হলো প্রধানমন্ত্রী, মেন চালিকা শক্তি হলো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। হতে পারে প্রেসিডেন্টের নামে দেশটা চলে, হতে পারে প্রেসিডেন্টই দেশটা চালায়, কিন্তু মেন চালিকা শক্তি হলো প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রী আছেন তারা, তারাই মেন দেশটাকে চালাচ্ছেন, তাদের অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট দেশটা চালায়। এইটার কথা যে আর্টিকেলে বলা আছে সেটা হলো আর্টিকেল 74 ক্লজ 1। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হলো আর্টিকেল 74 ক্লজ 1, আর্টিকেল 74 ক্লজ 1। তোমরা প্রশ্নর মানে বুঝতে পেরেছো? যারা যারা উত্তর করলে বা পারোনি তাতে সমস্যা নেই, প্রশ্নটার মানে বোঝা গেছে তো? প্রশ্নটা দিয়ে কি বলতে চেয়েছে সেটা বুঝতে পেরেছো তো? কনফার্মেশন দাও ফাটাফাট। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা প্রশ্নটার মানেই বুঝতে পারিনি, আমাদের কাছে সেই ক্ল্যারিটিটা তৈরি হয়নি। সেটা হলেই হলো, তাতে প্রশ্ন তো অনেক প্রশ্ন পারবে না, অনেক প্রশ্ন পারবে, সেটাই সেইভাবেই হয়। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে কি দেখি। নেক্সট প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া টুয়াইস? বলা হচ্ছে এদের মধ্যে কে দুবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছেন, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হয়েছেন। কখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়? যদি হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদটা ফাঁকা হয়ে যায়, সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হতে পারে। ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চরণ সিং নাকি গুজরালিলাল নন্দ? সবাই উত্তর করছে।
আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমাকে উত্তর বাছতে হয়, এখানে তোমাদের মধ্যে কেউ কেউ মোরারজি দেশাই আনসার করেছো। সঠিক উত্তর তো মোরারজি দেশাই নয়, সঠিক উত্তর হলো গুজরাইলাল নন্দ। ঠিক আছে, গুজরাইলাল নন্দ দুবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল। একবার হলো জওহরলাল, দেখো আমাদের দেশে তিনজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন মারা গেছে। তিনজন প্রধানমন্ত্রী। একজন হলো জওহরলাল নেহেরু, প্রধানমন্ত্রী থাকাকালীন মারা গেছেন। একজন হলো লাল বাহাদুর শাস্ত্রী, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন মারা গেছেন। আর একজন হলো ইন্দিরা গান্ধী, তিনিও প্রধানমন্ত্রী থাকাকালীন মারা গেছেন। এবার প্রধানমন্ত্রী থাকাকালীন যখন কেউ মারা যায় তখন প্রেসিডেন্ট যাকে ইচ্ছে প্রধানমন্ত্রী করতে পারে, বা যদি মনে হয় প্রধানমন্ত্রী করা যাচ্ছে না কাউকে, সেক্ষেত্রে অ্যাক্টিং প্রেসিডেন্ট করতে পারে। ঠিক আছে, সব থেকে কম দিনের জন্য ছিল অটল বিহারী বাজপেয়ী এর একটা সরকার, 14 দিনের জন্য ছিল। ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ী দুবার প্রধানমন্ত্রী হয়েছে। একবার তো মানে একটা তো 1999 থেকে 2004, সেটা 5 বছর, আর একটা ছিল 14 দিনের জন্য। এটাই হলো সব থেকে কম দিনের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এনিওয়ে, তো জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, তিনজন প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন প্রেসিডেন্ট জ্ঞানী জেল সিং রাজীব গান্ধীকে প্রাইম মিনিস্টার করে দেয়। এবং নিয়ম হলো যাকে প্রাইম মিনিস্টার করা হবে তার দল যদি তাকেই তার লিডার মেনে নেয় তাহলে অসুবিধা নেই। রাজীব গান্ধী সেই সময় কংগ্রেসের যে পরিষদীয় দল, তারা রাজীব গান্ধীকে তাদের লিডার মেনে নেয় এবং রাজীব গান্ধী কন্টিনিউ করতে থাকে। লাল বাহাদুর শাস্ত্রী আর জওহরলাল নেহরু মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঠিক করতে আমরা পারিনি যে আমরা প্রধানমন্ত্রী কাকে করব। সেই ক্ষেত্রে দুবারই আমরা গুজরালিলাল নন্দকে ভারতবর্ষের অ্যাক্টিং প্রেসিডেন্ট করে দিয়েছিলাম। তাই যদি, সরি, অ্যাক্টিং প্রেসিডেন্ট বলছি, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন বি, সরি অপশন ডি হচ্ছে গুজরাইলাল নন্দ। এই সবাই বুঝতে পেরেছো? এখানে লিস্ট তোমরা পাবে ইন্টারনেটে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। একবার দাঁড়াও, একটা লিস্ট যদি পাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিস্ট অফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দেখি। হ্যাঁ, আচ্ছা। উম, না না না, রাজীব গান্ধী যখন মারা গিয়েছিলেন তখন আর তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। রাজীব গান্ধী যখন মারা গিয়েছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ভিপি সিং বা বিশ্বনাথ প্রতাপ সিং। Incumbent assassinated for day return to office resign. এখানে লিস্টটা দেয়া আছে ঠিকই, বাট লিস্টটাকে আরো ভালো করে দেয়া যেত, সেটা দেয়া নেই। অ্যাক্টিং কথাটা লেখা উচিত ছিল, কারণ সেটা দেয়নি, জানি না। নাহলে আমি তোদেরকে এখনই দেখাতাম। দেখি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এখানে দিয়েছি কিনা। 1 মিনিট ওয়েট কর, দেখাচ্ছি। কথাটা মেনশন করা উচিত ছিল, ছেলেমেয়েরা গুলিয়ে ফেলবে নয়তো। না, কোন জায়গাতে ঠিক আছে? ঠিক আছে, আমি যদি কোথাও পাই আমি নয় পরে দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাও। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। হাউ মেনি মিনিস্টার্স ক্যান বি ইনক্লুডেড ইন দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার, মানে ক্যান বি ইনক্লুডেড মানে ম্যাক্সিমাম তুমি কতজন, সর্বাধিক কতজন মন্ত্রী আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকতে পারে? 15% অফ দ্য টোটাল মেম্বার্স অফ লোকসভা, 50% অফ দ্য টোটাল মেম্বার্স অফ লোকসভা, 10 to 15% অফ দ্য টোটাল মেম্বার্স অফ লোকসভা, নাকি অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? কি উত্তর হতে পারে বলে তোমরা মনে করছো?
দেখ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আজকে একটা দল যদি, মানে ফর এক্সাম্পল, সে যদি, আমি তর্কের খাতিরে ধরে নিই, সে সরকার তৈরি করেছে, তাহলে সরকার তৈরি যদি সে করে, তাহলে তার কাছে অন্তত 272 জন এমপি রয়েছে। তাহলে অন্তত রয়েছে, তার থেকে বেশি থাকবে, গ্রেটার দ্যান ইকুয়ালিটি থাকবে 272 থেকে এমপি। এবার আমার যদি মনে হয় আমি 150 জনকে মন্ত্রী করে দেবো, এটা তো সম্ভব নয়, কারণ এতজন যদি মন্ত্রী হয়ে যায় তাহলে তাদের ভরণ পোষণে একটা হিউজ খরচা রয়েছে। আর সেই খরচাটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকাতেই যাবে, কারণ মন্ত্রীদের কিছু স্পেশাল খরচা থাকে আমরা জানি, তাদেরকে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়া হয়। তাহলে এত মন্ত্রী করতে গেলে তো আলটিমেট সরকার ভেনেজুয়েলা তৈরি হয়ে যাবে, তাহলে সেটা সম্ভব নয়। তাহলে যেটা করতে হবে, এখানে একটা লিমিটাইজ করতে হবে যে আমি এত বেশি মন্ত্রী রাখতে পারবো না। তাই জন্য 91তম সংবিধান সংশোধনী আইন যখন 2003 সালে পাশ করানো হলো, সেখানে বলা হলো টোটাল মন্ত্রীটা আমাদের লোকসভার যে স্ট্রেংথ, মানে 543, 15%-এর বেশি হবে না। এইখানে যে সংখ্যাটা বেরোবে সেটা হবে আমাদের মন্ত্রিসভার ম্যাক্সিমাম সদস্য। এবার 543-এর 15% যদি তুই যদি করিস, তাহলে সংখ্যাটা যেটা আসবে, একবার দেখে নি ক্যালকুলেটারে, আমি শিওর এটা পয়েন্টে আসবে। 543 ইন্টু 15%, হ্যাঁ, 81.45 আসছে, 81.45। এবার 0.45 তো আর কোনো মন্ত্রী হতে পারে না, মন্ত্রী তো আলটিমেট মানুষ। তাহলে নেক্সট রাউন্ড অফ করে আমি নেবো 82। তার মানে ভারতবর্ষে ম্যাক্সিমাম 82 জন মন্ত্রী হতে পারে। এবার এটা কিন্তু বলতো 10%, 15% না বলে, বলে দিত ভারতবর্ষে কতজন ম্যাক্সিমাম মন্ত্রী থাকবে। সেক্ষেত্রে তোকে ক্যালকুলেট করে বার করে নিতে হবে কতজন মন্ত্রী থাকবে। হয়তো দিয়ে দিল ভারতবর্ষে ম্যাক্সিমাম মন্ত্রী থাকবে 80 জন, 82 জন, 90 জন, 100 জন। কি বলছি বুঝতে পারছো? 15% হলেও দিতে পারে, নাম্বারেও দিতে পারে, ঠিক আছে, নাম্বার হিসেবেও দিতে পারে, 15% দিতে পারে। কারণ 91তম সংবিধান সংশোধনীতে বলা আছে যে লোকসভার টোটাল সদস্যর 15% বেশি ভারতবর্ষে মন্ত্রী থাকতে পারবে না। তাহলে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হলো 15% অফ দ্য টোটাল মেম্বার্স অফ লোকসভা। এখানে তো বোধহয় অনেকেই এই আনসারটা দিয়েওছো, এই আনসারটা অনেকে দিয়েছো, ঠিক আছে, তাহলে ঠিকঠাক আছে তোমাদের উত্তর। অপশন সি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর রাজ্যের ক্ষেত্রেও 15%, বাট রাজ্যের ক্ষেত্রে আবার একটা মিনিমাম নাম্বারও বলা আছে, রাজ্যের ক্ষেত্রে একটা মিনিমাম নাম্বারও বলা আছে, সেটা হলো আমাদের 12। কেন সেটা বলে দিই। স্টেটের ক্ষেত্রে, স্টেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম হলো 15%, আর মিনিমাম মন্ত্রী রাখতে হবে 12। এটা কেন, হিসেবটা বলি। ধর আমি বলছি ত্রিপুরা, ত্রিপুরাতে টোটাল এমএলএ হলো 60টা, ঠিক আছে, তাহলে 60-এর ম্যাক্সিমাম হলো যদি 15% করি, তাহলে দাঁড়াচ্ছে 0 0 কেটে গেল, 2 5 10, 2 3 6, 5 3 15, 9টা। তার মানে এই 15%-এর হিসেব হলে দাঁড়ায় ত্রিপুরাতে 9টা মন্ত্রী থাকবে। এখন এটাও তো ঠিক যে 9টা মন্ত্রী দিয়ে কি একটা রাজ্য চালানো যায়? মিনিমাম তো 15-16 জন মন্ত্রী লাগে। তাই আমাদের রাজ্যে প্রবলেম হলো, যেমন পশ্চিমবঙ্গের মতো রাজ্য, উত্তরপ্রদেশের মতো রাজ্য, মহারাষ্ট্রের মতো রাজ্য যেখানে প্রচুর এমএলএ, সেখানে কোনো চিন্তা নেই, সেখানে 15% ম্যাক্সিমাম আমি করতে পারি। কিন্তু যে সমস্ত রাজ্যে ছোট কম এমএলএ, ত্রিপুরা তো অনেক বেশি বলে দিলাম, তুই ভাব সিকিম, তুই ভাব মিজোরাম, এদের তো 30টা 40টা করে এমএলএ, তাহলে 4টে 5টে মন্ত্রী দিয়ে কি একটা রাজ্য চলে? তাই জন্য রাজ্যের ক্ষেত্রে আমরা বললাম মিনিমাম 12টা মন্ত্রী তোমায় রাখতেই হবে, ম্যাক্সিমামটা 15%। বাবু লজিক বুঝতে পারছো? এই লজিক কিন্তু বইতে লেখা থাকবে না, লজিক হলো ক্যালকুলেশন। ক্লিয়ার হয়েছে? তাই কিছু কিছু ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে আমরা একটা মিনিমামটাও বলে রেখেছি। তুই বলবি স্যার কেন্দ্রের ক্ষেত্রে কেন বলিনি? কেন বলবো, 543 তো কেন্দ্রের সংখ্যা অনেক বেশি, সেখানে মিনিমামের কোনো গল্পই আসছে না। ওই জন্য যেখানে সংখ্যা বেশি সেখানে মিনিমাম নিয়ে আমার চিন্তা নেই, যেখানে সংখ্যা কম সেখানে মিনিমাম নিয়ে আমার চিন্তা। মিজোরামে 40টা এমএলএ, 40টা এমএলএ 15% যদি হয়, তাহলে কত দাঁড়ায়? 40টা এমএলএ 10% মানে 4টে, আরো আরো মানে 6টা, 6টা এমএলএ দিয়ে চলে রাজ্য, 6টা মন্ত্রী দিয়ে রাজ্য চলে?
মিনিমাম তো 8-10টা মন্ত্রী লাগবে রে বাবা। তাই জন্য মিনিমামটা 12 করে রাখা আছে রাজ্যের ক্ষেত্রে। কেন্দ্রের ক্ষেত্রে এরকম কোনো মিনিমাম নেই, ম্যাক্সিমাম 15%। চলো, তিনেরটা হয়ে গেছে। 4 নম্বর প্রশ্নে চলে যাও। হুইচ কমিটি রেকমেন্ডেড দ্য ফান্ডামেন্টাল ডিউটি ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? বলো কি হবে উত্তর। শরণ সিং বলছো তাই তো? হুম, একদম। শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পুরোটাই হয়েছিল। কারণ এই যে সংবিধান সংশোধনীটা হয়েছিল, এটা স্পেসিফিক্যালি বলতে পারো এমার্জেন্সির সময় পাস করা একটা সংবিধান সংশোধনী। সে সময় যা হয়েছিল, এই কমিটির রেকমেন্ডেশন হয়েছিল ফান্ডামেন্টাল ডিউটি। এই অ্যামেন্ডমেন্টটি ভারতবর্ষে অ্যাড হয়, তো ন্যাশনালি এটাও শরণ সিং কমিটির রেকমেন্ডেশনই এসেছিল। ঠিক আছে, নেক্সট। হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য পার্সন রেসপন্সিবল ফর দ্য পলিটিক্যাল ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়া বাই ইউনিফাইং 562 প্রিন্সলি স্টেটস ইন দ্য কান্ট্রি? ভারতের 562টি দেশীয় রাজ্যকে একত্রিত করে রাজনৈতিক সংগতির জন্য কাকে দায়ী করা হয়? এটা অ্যাকচুয়ালি দায়ী করার কথাটা ভুল। কে বেসিক্যালি এটার জন্য, মানে এটা পজিটিভ সেন্স, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল নাকি লাল বাহাদুর শাস্ত্রী? সোজা প্রশ্ন, কিছু নেই। এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নের থেকে নেওয়া এটা, কিন্তু এই প্রশ্ন খুব ইজি প্রশ্ন। একদম একদম, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো সংশয় নেই, বিসমার্ক অফ ইন্ডিয়া। একদম, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, একদম ঠিক আছে। হু চেয়ার দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? যদি আমি সি এর কথা বলি, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলি, এর ফার্স্ট মিটিং হয়েছিল দেখ, এখানে কিছু মেনশন করা নেই, স্থায়ী অস্থায়ী কিচ্ছু বলেনি, তাই তো? তাহলে এটাই কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার অপশানে রাজেন্দ্র প্রসাদও আছে, সচিদানন্দ সিনহাও আছে। একটা কনফিউশন হতে পারে, কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই। কেন বলছি? আমরা স্থায়ী অস্থায়ী ভুলে যাই, আমরা শুধু বলি প্রথম দিন মিটিং কবে হয়েছিল, 9 তারিখ। তাহলে প্রথম দিন যে মিটিং এর সভাপতি, সেই হলো প্রথম সভাপতি। প্রথম দিন মিটিং এর সভাপতি ছিল সচিদানন্দ সিনহা, এটাই হবে কারেক্ট আনসার। যদি এখানে পার্মানেন্ট বলতো, আমি রাজেন্দ্র প্রসাদ 100 বার আনসার করতাম। যদি বলা হতো দ্বিতীয় দিন মিটিং এর সভাপতি কে ছিল, সেক্ষেত্রেও আমি বলতাম দুপুর 1টার পরে রাজেন্দ্র প্রসাদ। এখানে কিচ্ছু মেনশন করেনি, শুধু বলেছে প্রথম মিটিং এর সভাপতি কে ছিল। প্রথম মিটিং হলো 9 তারিখ। প্রথম মিটিং পুরো সারাদিন যে মিটিং হয়েছে তার সভাপতি হিসেবে কাজ করেছিল সচিদানন্দ সিনহা। আনসার হলো সচিদানন্দ সিনহা। বোঝাতে পেরেছি? সচিদানন্দ সিনহা টেম্পোরারি চেয়ারম্যান ছিল, করেছিল আমাদের অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ মডেলে। সেই সময়কার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জেবি কৃপালিনী। তিনি বলেন এই ক্ষেত্রে আমরা ফ্রেঞ্চ মডেল ইউজ করে সিনিয়র মোস্ট যিনি পার্সন
তাকে আমরা সভাপতি করে দিতে পারি টেম্পোরারি, তারপর আমরা নেক্সট দিন ঠিক করে নেবো কাকে প্রেসিডেন্ট করব। তাই প্রথম দিনের মিটিং এ যেহেতু সভাপতি শশীকান্ত সিনহা, তাই প্রথম সভাপতি সবসময় শশীকান্ত সিনহাই আনসার হবে। তুই বলতে পারিস স্যার কখন আমরা আনসার রাজেন্দ্র প্রসাদ করব, যদি বলে গণপরিষদের প্রথম পার্মানেন্ট সভাপতি কে ছিল, বা যদি বলা হয় 11 তারিখের পর থেকে গণপরিষদের সভাপতি কে ছিল, দুটোর ক্ষেত্রে আমরা রাজেন্দ্র প্রসাদ আনসার করব। ঠিক আছে। আর যদি বলা হয় গণপরিষদের সভাপতিকে, কোনো দিনক্ষণ কিচ্ছু বলেনি, ফার্স্ট সেকেন্ড কিচ্ছু বলেনি, সেক্ষেত্রে আমরা রাজেন্দ্র প্রসাদ করবো, কারণ তিনিই পার্মানেন্ট প্রেসিডেন্ট। এবং 26শে জানুয়ারি 1950 26শে নভেম্বর 1949 যখন আমাদের সংবিধান এনফোর্স হচ্ছে, তখনও সংবিধানের যার সইয়ের মাধ্যমে সংবিধান এনাক্ট হয়েছিল তার নামও ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো 7 নম্বর প্রশ্ন। হু অ্যামং দ্য গিভেন ইজ নোন অ্যাজ ক্যালিগ্রাফার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলো। দেখ, এই প্রশ্নটাতেও কিন্তু ক্যালিগ্রাফার কিছু মেনশন করা দেয়নি, তাই তো? সমস্যা হলো আমাদের যারা রেলের পরীক্ষা কোশ্চেন বানায়, বা যারা এসএসসি কোশ্চেন বানায়, আমি দেখেছি তারা না ছেলে মেয়েদেরকে খুব কনফিউজ করে দেয়। এখানে যদিও কনফিউশন নেই, কিন্তু কনফিউজ করে দেওয়ার একটা চেষ্টা থাকে এদের মধ্যে। আমি জানি না কেন এটা করে ওরা। আমি যে কোশ্চেনটা তোদেরকে দিয়েছি সেটা হুবহু আমি কোশ্চেন কপি করেছি রেলের পরীক্ষার, মানে যেটাকে বলে পিওয়াই কিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো, এই বক্সটা তোমরা মাথায় রাখবে, একটা বক্স। দেখে গেল। এটা হলো ইংলিশ কনস্টিটিউশন, যেটা ক্যালিগ্রাফ করা। এটা হিন্দি। নিজের হাতে যে লেখে, খুব সুন্দর হাতের লেখা, তাকে বলে ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফার যে নিজের হাতে লিখেছে। আর একটা হলো ডিজাইনার, যে সুন্দর করে ডিজাইন করেছে। ইংলিশ ক্যালিগ্রাফার হলো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। হিন্দি হলো বসন্ত কৃষ্ণ বৈদ্য। ইংলিশের ডিজাইনার হলো রাম মনোহর সিনহা। হিন্দির ডিজাইনার হলো নন্দলাল বোস। এই সুন্দর টেবিলটা তোমরা মাথায় রাখবে। খেলা শেষ। এবার আমাকে বলেছে ক্যালিগ্রাফার, দুজনেই হতে পারতো, পিভিএন রায়জাদা, ভিকে বৈদ্য। প্রশ্ন হলো কোনটা প্রথম প্রেফারেন্স? ইংলিশ প্রথম, হিন্দি দ্বিতীয়। কারণ প্রথম ইংলিশটা ক্যালিগ্রাফ হয়, তারপরে হিন্দিটা হয়। ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যদি দুটোই অপশনে থাকতো, রায়জাদা আর বৈদ্য, আমরা কোনটা আনসার করতাম? রায়জাদা। কারণ হিন্দি ইংলিশ আগে তৈরি হয়, তারপর হিন্দি। এখন দেখে নিই অপশনে কি আছে। অপশনে বসন্ত কৃষ্ণ বৈদ্য নেই, আমরা আনসার করে দিলাম প্রেম বিহারী নারায়ণ রায়জাদাকে। যদি থাকতো বসন্ত কৃষ্ণ বৈদ্য, তাও আমরা আনসার করতাম রায়জাদা। ক্লিয়ার করতে পেরেছি কিনা আমাকে একটু বলে দাও। ওরা তোমাকে ট্রান্সপারেন্ট না করতে পারে, আমি তো তোমাকে ট্রান্সপারেন্ট ভাবে বুঝিয়ে দেবো, সেই জন্যই তো ক্লাস নিতে আসা। এবং এই বক্সটা মনে রাখবে। অনেকে দেখেছি নন্দলাল বোস আর নন্দলাল বোস নিয়েও একটা ঝামেলায় পড়ে যায়। স্যার কে করেছে স্যার, রাম মনোহর সিনহা কি নন্দলাল? একদম ক্লিয়ার,
ইংলিশের পার্টটা ডিজাইন করেছে রাম মনোহর সিনহা, আর নন্দলাল বোস করেছে হিন্দিটা। এবং রাম মনোহর সিনহা, নন্দলাল বোস এরা দুজনে একসাথেই কাজ করতো। এরা দুজনেই শান্তিনিকেতনে বসে ডিজাইনটা করেছে, তাই চিন্তার কিছু নেই। এমন নয় যে রাম মনোহর সিনহা মানে সে অন্য কোথাও থেকে কাজ করেছে। আচ্ছা, এই অবধি বোঝা গেছে তো? চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? বাহ, দেখি বল। আচ্ছা, তোরা একটা মিনিট ওয়েট কর, একটা কল এসেছে, একটা মিনিট ওয়েট কর।
আচ্ছা, দেখো, যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী, আমাকে কিন্তু জওহরলাল নেহরুই আনসার করতে হবে। অনেকে বলদেব সিং বলছিলে, বলদেব সিং ছিল ডিফেন্স মিনিস্টার। তো এটা তো হবে না, কারেক্ট আনসার হবে জওহরলাল নেহরু। তোমরা কি কেউ আমায় বলতে পারবে জওহরলাল নেহরুর কাছে কোন কোন মিনিস্ট্রি ছিল? প্রথম যে নেহরু গভর্নমেন্টটা তৈরি হয়, কোন কোন মিনিস্ট্রি জওহরলাল নেহরুর কাছে ছিল? গলিয়ে যায়, হ্যাঁ, একটু তো গোলাবেই। কোন কোন মিনিস্ট্রি জওহরলাল নেহরুর কাছে ছিল বলো? দেখে নাও, লিখে দিই। 1 নম্বর হলো প্রাইম মিনিস্টার, তিনি ছিলেন। 2 নম্বর হলো তিনি ছিলেন মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এটাকেই ফরেন মিনিস্ট্রি বলে। ঠিক আছে, এই দুটো তিনি ছিলেন। আর দুটো মন্ত্রক তিনি খুব কম দিনের জন্য ছিলেন, কম দিনের জন্য, খুব শর্ট পিরিয়ডের জন্য। একটা হলো ডিফেন্স, যেটা পরে বলদীপ সিং চলে যায়, বলদেব সিংকে করে দেওয়া, সেটা খুব কম দিনের জন্য, এটাকে ধরা যাবে না, প্রায় নেগলিজেবল। আর একটা হলো ফিনান্স, সেটা পাঠিয়ে দেওয়া হয় R K ষণমুখম শেট্টিকে। আলটিমেট যেটা পড়ে থাকে সেটা হলো এই দুটো ডিপার্টমেন্ট, প্রাইম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। কারেক্ট আনসার হবে জওহরলাল নেহরু। ক্লিয়ার হয়েছে তো? আগে আমাকে বলে দাও। তুই বলতে পারো স্যার ডিফেন্স আনসার করা যাবে না। না, ডিফেন্স করা যাবে না, কারণ বলদেব সিংই ডিফেন্স মিনিস্টার ছিল। জওহরলাল নেহরু জাস্ট কিছু ট্রানজিশন পিরিয়ডে কটা দিন ছিল, বলা যাবে না। আর প্রথম ফাইন্যান্স মিনিস্টারও R K ষণমুখম শেট্টিকেই করতে হবে। একবার আবার SSC কোশ্চেন দিল, পুলিশের পরীক্ষা তো আমাদের কোশ্চেনটা দিয়েছিল পশ্চিমবঙ্গে। সেটা হলো ভারতবর্ষের প্রথম ফিনান্স মিনিস্টারের নাম কি না দিয়ে, ভারতবর্ষের প্রথম কোন মন্ত্রী যে বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতা পেশ করেছিল স্বাধীন ভারতে, সেটাও R K ষণমুখম শেট্টি হবে, কারণ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ফাইন্যান্স মিনিস্টার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাও। সায়েন্স অ্যান্ড টেকনোলজিও ছিল, একদম ঠিক বলেছো, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজিও ছিল, ঠিক বলেছো। নেক্সট প্রশ্ন দেখো, যেটা বলছে at the time of the enactment of Indian Constitution it was divided into dash chapters. চ্যাপ্টার্স মানে এখানে পার্ট, পার্ট বলতে পারো। কতগুলো পার্টসে, কতগুলো পার্টসে আমাদের দেশের সংবিধান বিভক্ত ছিল যখন আমাদের দেশে প্রথম কনস্টিটিউশনকে ইনফোর্স করা হয় সেই সময়, অর্থাৎ 26 জানুয়ারি 1950-এর কথাই বলছি। এনাক্টমেন্ট মানে 26 নভেম্বর 1949। হ্যাঁ, 16 কোথা থেকে পেলি? 22টা, 22টা পার্টে বিভক্ত ছিল, 22টা আনসার হবে। পরে যেটা হয়, একটা ডিলিট হয়ে যায়, -1 প্লাস প্লাস, চারটে অ্যাড হচ্ছে, তাহলে একটা কমে হচ্ছে 21, চারটে অ্যাড হয়ে হচ্ছে 25। বর্তমানে 25টা পার্ট আছে। কোন পার্ট ডিলিট হচ্ছে? পার্ট 7 হলো একমাত্র পার্ট যেটা রিপিল্ড হচ্ছে। 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, যেখানে প্রিন্সলি স্টেটের কথা বলা ছিল। আর্টিকেল 238, আর্টিকেল 238, এটা রিপিল করে দেওয়া হয়, পুরো পার্টটাকে রিপিল করে দেওয়া হয়, এটা মাইনাস। আর প্লাস হচ্ছে চারটে পার্ট। পার্ট 4A ফান্ডামেন্টাল ডিউটিস, পার্ট 14A অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, পার্ট 9A মিউনিসিপ্যালিটি,
পার্ট 9B কোঅপারেটিভ সোসাইটি। যদি আমি বলি কোনটা কোন অ্যামেন্ডমেন্ট, এটাও মাথায় রাখবি, দেয়। এই প্রথম দুটো হলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, পার্ট 9A মিউনিসিপ্যালিটি, এটা হলো 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, পার্ট 9B কোঅপারেটিভ সোসাইটি 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011। তাহলে একটা ডিলিট হলো, চারটে অ্যাড হলো, কত থাকলো বর্তমানে? কটা? 25টা। ক্লিয়ার আছে? ঠিক আছে, অ্যামেন্ডমেন্টস পড়ে রাখতে হবে, শুধু পার্টগুলো পড়ে রাখলে হবে না। কোন পার্ট যুক্ত হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কোন পার্ট ডিলিট হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। বর্তমানে 22টা, যখন সংবিধান এনাক্ট হয়েছিল তখন ছিল, সরি, বর্তমানে 25টা, যখন সংবিধান এনাক্ট হয়েছিল তখন হলো 22টা। কারোর কোনো সন্দেহ নেই তো? কোনো ডাউট টাউট আবার নেই তো? বলো, ঠিক আছে তো? চলো, আরো একটা দুটো বোধহয় প্রশ্ন আছে, দেখে নাও কি বলছে। হু ওয়াজ দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য অ্যাসেম্বলি হু রোড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ডেপুটি চেয়ারম্যান কে ছিল? দুজন ছিল, প্রাথমিকভাবে একজন করা হয় আর একজন অনেক পরে আসে। বলো, কে ডেপুটি চেয়ারম্যান ছিল? এখানে প্রাথমিক নামটাই দেওয়া আছে, ডেপুটি চেয়ারম্যান বা ডেপুটি প্রেসিডেন্ট দুটো হিসাবেই দেওয়া যেতে পারে। বলো। হ্যাঁ, কারেক্ট আনসার হবে এইচ সি মুখার্জি। অ্যাকচুয়ালি এর পরে আরেকজন আসে, সে হলো ভৃতি কৃষ্ণমাচারী, কিন্তু সে পরে এসেছিল, ওটাকে আমরা ধরছি না, এইচ সি মুখার্জি ধরছি। অপশন সি, প্রথম ডেপুটি চেয়ারম্যান অ্যাসেম্বলির এইচ সি মুখার্জি। When did Constituent Assembly adopt the Indian National Flag? ভারতের জাতীয় পতাকা যেটা ডিজাইন করেছিলেন অবশ্যই পিঙ্গালি ভেঙ্কাইয়া, সেই পিঙ্গালি ভেঙ্কাইয়ার করা ডিজাইন ভারতের জাতীয় পতাকা অ্যাসেম্বলি কবে অ্যাডপ্ট করে? চলো, ঠিকই আছে, কারেক্ট হবে 22 জুলাই 1947। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাদের সাথে আমার আবার কবে দেখা হচ্ছে? বুধবার, তাই তো? বুধবার সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে, ঠিক আছে। চলো, আচ্ছা, আমি যেটা ভাবছিলাম, হ্যাঁ পরের দিন থিওরি হবে। আমি যেটা জিজ্ঞেস করছিলাম, তোমাদের সাথে কথা বলবো, আহ, যদি বুধবার দিনের ক্লাসটা সকালের দিকে নিই তাহলে কি তোমাদের খুব সমস্যা হবে? সন্ধেবেলা না, আমি প্রতিদিন ফ্রি, দেরি হয়ে যায়, মানে আমার একটা মেন প্রবলেম হলো, এই যেমন ধরো কালকে গতকাল ক্লাসটা নিতে পারিনি, ব্যাপারটা বলছি, গতকাল ক্লাসটা নিতে পারিনি, আজকে আমি ইদ্রিসকে সকালবেলা ফোন, কালকে রাত্রিবেলা ফোন করেছি, আমি বললাম ক্লাসটা আমি সকালে করাবো,
কেন? কারণ রাত্রিবেলা ক্লাসটা করানোর একটা মেন প্রবলেম হলো, আমি তো জানো যেহেতু আমার ইউনিভার্সিটি থাকে, এবার অনেক সময় না আমার ফিরতে অনেক রাত হয়ে যায়। এবার মানে একটা সেই দোনা মোনার ভেতরে থাকি আমি, যে নিতে পারবো কি নিতে পারবো না, নিতে পারবো কি নিতে পারবো না। ঠিক আছে। প্লাস তোমরা জানো কলকাতায় তো ট্রাফিকের বিশাল ঝামেলা। তো আমি যেটা ভাবছিলাম যদি সকালের দিকে করে নিতাম, তাহলে তোমরাও ফ্রি হয়ে যেতে, আমিও তারপর সারাদিনের জন্য ফ্রি হয়ে যেতাম। সেক্ষেত্রে রাত্রিবেলা এই প্যানিকটা আর থাকতো না যে ফিরে এসে ক্লাস দিতে পারবো কি পারবো না। আর ক্লাসটা এই হুটহাট ক্যান্সেল করাটা আমার একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি তাহলে বুধবার দিনই হয়তো হবে সকালবেলা। আমি একটুখানি কথা বলে নিই বিদ্যুষের সাথে, আমি কথা বলে তোমাদেরকে জানিয়ে দেবো। হুম, বলো বলো। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম, তাতে যেটা হয় সুবিধাটা হলো এই রাত্রিরে প্যানিকটা থাকে না। ঠিক আছে, কারণ রাত্রিবেলা আমি কখন তাহলে অনেকেই তো দেখছি সকালেই সকালে খুশিও আছে, আর সকালবেলা না ঘুম থেকে উঠে বেশ কনস্টিটিউশন একটু ক্রিটিক্যাল সাবজেক্ট তো, একটু মানে একটু অনেক কিছু কিছু জায়গা একটুখানি আর কি কি বলবো, টেকনিক্যাল জিনিসপত্র রয়েছে। তো সকালের দিকে হলে আমার মনে করা খারাপ হবে না, প্লাস এই হেডেকটাও থাকে না যে ফিরে এসে আবার আমাকে রাত্রে নিতে হবে। আদারওয়াইজ কি হয়, কখন ফিরবো না ফিরবো। একবার ইদ্রিসকে ফোন করে বললাম, তুমি জানো না, ইদ্রিস জানে, একদিন হয়েছিল আমি ফিরে এসে ফ্রেশ না হয়েই বসে পড়েছিলাম ওই জামা প্যান্ট পরেই। আমারও একটা ইরিটেশন হয়, বুঝতেই পারছো, গরমকাল। গরমকালে তো, শীতকালে যেগুলো পসিবল হয় সেগুলো তো গরমকালে হয় না। ফিরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে বসতে বসতে দেখা গেল দেরি হয়ে গেছে। তোমরাও ওয়েট করছো এখানে, প্লাস ইন্টারনেটের কানেকশন রয়েছে। কারণ আমি একটা জিনিস ভাবছিলাম, গরমকাল মানে কিন্তু দেখবে ওই বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়। এটা গরমকালে একটা নর্মাল ফিচার, কাল বৈশাখী যেটা ব্যাপারটা আমরা বলি আর কি। তো তাহলে অর্ধেক দিন দেখবে নেট টেট বন্ধ হয়ে যাচ্ছে। সকালের দিকে হয়ে গেলে খুব একটা এই সমস্যাগুলো থাকে না। আমরা চাই যে দুটো ক্লাস যাতে কোনো রকম হ্যাজেল ছাড়া হয়ে যায় আর কি, সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে সেটাই তাহলে কথা থাকলো। তোমাদের কাছে বুধবার দিন তাহলে সকালবেলায় করছি। মোটামুটি ধরো অ্যারাউন্ড 9টা নাগাদই হবে, কারণ আমি তোমাদের ক্লাসটা নিয়ে আমি বেরিয়ে যাব। হ্যাঁ, তো আমাকে তো আবার ক্লাসটা নেওয়ার পর একটু লাঞ্চ টাঞ্চ করে স্নান করে বেরোতে হবে। তো 9টা নাগাদই করো, 9টা সাড়ে 9টার মধ্যেই করাবো, তার বেশি দেরি করবো না। ওই 9টা বা সাড়ে 9টা। ঠিক আছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, টাটা। টাইমটা আমি বলে দেবো। এটাই হোক। তারপর যদি এবার দেখো, এবার যদি কোনোদিনও আমি নিতে না পারি, সেক্ষেত্রে তো রাত্রিবেলা অপশনটা রয়েছে। যদি কোনোটা নিতে না পারি, সে তো অপশন রয়েছে অন্য সময় ক্লাস করিয়ে নেওয়ার। ঠিক আছে, একটা ফিক্সড টাইম রেখে তো আমরা এগোবো। হ্যাঁ, সকালবেলাটাই থাকুক। হ্যাঁ হ্যাঁ, ওটাই আপাতত ফাইনাল। আর ইদ্রিস তোমাদেরকে তবুও কালকে বলে দেবে। ওটাই আপাতত ফাইনাল। ওই ধরো মোটামুটি আমরা সাড়ে 9টা থেকে শুরু করব। আর থিওরি ক্লাসটা আমি ভাবি যে 8 ঘন্টা ক্লাসটা করাবো, কিন্তু 8 ঘন্টা আলটিমেট হয়ে ওঠে না। 40 মিনিট 45 মিনিট লেগেই যায়। তো যাই হোক, তোমরা মোটামুটি 1 ঘন্টা মতো হাতে সময় রেখো, তারপর তোমাদের যা যা প্ল্যান আছে করো। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, টাটা।